হ্যালো ক্যারিবিয়ানরা, কি অবস্থা আপনাদের সবার? আরো একবার স্বাগতম আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো ফারিস্তা 2 অর্থাৎ কুইন ফারিস্তা গল্পটির তৃতীয় পর্ব নিয়ে। ইতিমধ্যেই আমরা এর 2টি পর্ব শেষ করে ফেলেছি। যা এখনো এর বিগত এপিসোডগুলো শুনেননি তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বিগত এপিসোডগুলো শুনে নেবেন। আর যারা এখনো প্রথম চ্যাপ্টারটি শুনেননি অবশ্যই তারা প্রথম চ্যাপ্টারটি শুনে আসবেন, না হলে এই চ্যাপ্টার আপনারা ঠিক মতো মাথায় ঢোকাতে পারবেন না। গল্পটি শুরু করার আগে বলে নিই, যারা এখন আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। সকালবেলা তালিফ মন খারাপ করে ছাদে বসে আছে। জিজা ঘুম ঘুম চোখ ডলতে ডলতে গুটি গুটি পায়ে এসে তালিফের পাশে বসলো। তালিফ এক মনে কিছু ভাবছে। জিজা আলতো করে তালিফের হাত ধরে বলল, তালিফ তোমার কি মন খারাপ? তালিফ কিছু না বলে আকাশের দিকে তাকালো। সকালের সূর্যের ঝলমলে রোশনি তালিফের চোখে এসে পড়লো। জিজা দাঁড়িয়ে তালিফের গালে আলতো করে চুমু খেল। তালিফ গাল মুছে বলল, জিজা সকালে উঠে প্রথম নিয়ম কি? জিজা বলল, তোমাকে চুমু দেওয়া। তালিফ একটু রেগে বলল, এটা দ্বিতীয় নিয়ম, প্রথম হলো ফ্রেশ হওয়া, তুমি এখনো ফ্রেশ হওনি। জিজা বলল, নিয়ম তৈরি হয় ভঙ্গ করার জন্য। তালিফ বলল, নিয়ম তৈরি হয় পালন করার জন্য। জিজা বলল, আচ্ছা কাল থেকে পালন করবো। এখন বলো তোমার মন খারাপ কেন? সকালে ক্লিয়ার হয়নি তাই না? এই জন্যই গতকাল বিচিওয়ালা কলা খেতে না করেছিলাম তোমাকে। তালিফ ধমক দিয়ে বলল, ফাজিল কোথাকার, অন্য কারণে কি মন খারাপ থাকতে পারে না? আমার বাবার কথা খুব মনে পড়ছে হঠাৎ করে, তাই ভালো লাগছে না। জিজা বলল, মা বলেছিল তুমি নাকি তোমার বাবাকে অনেক জ্বালাতে। আচ্ছা দাদু কিভাবে মারা গিয়েছিল? তালিফ বলল, তোমার মা উল্টোটা বলেছে তোমাকে, আমার বাবা আমাকে বেশি জ্বালাতো। তোমার মা যখন রানী সিলভিয়ার সাথে দ্বন্দ্বে ছিল তখন ডাকুসিয়া নামের একজন জিন আমার বাবার মাঝে প্রবেশ করেছিল। তার আত্মাকে বের করে রানী সিলভিয়া আর ডাকুসিয়া মারা যাওয়ার পর আমার বাবার মাঝে তার আত্মা তো ফিরে এসেছিল, কিন্তু বাবা সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি সহজে। ধীরে ধীরে বাবার শরীর অবনতি হতে থাকে। অনেক ডক্টর কবিরাজ দেখিয়েও লাভ হয়নি, কারণ ডাকুসিয়া বাবার মাঝে থাকাকালীন ভেতর থেকে বাবার শরীরকেও খেয়ে নিয়েছিল। আর এভাবেই বাবা একদিন আমাকে ছেড়ে চলে গেল। নিজের হাতে বাবাকে দাফন করেছি। এই বলে তালিফ তার চোখের কোণে জমে থাকা পানি মুছলো। জিজা তালিফের হাত শক্ত করে চেপে ধরলো। জিজার সবচেয়ে বড় দুর্বলতা তালিফের চোখের পানি। জিজা বলল, আমার স্কুলে বন্ধুরা আমাকে একটা প্রশ্ন করেছিল, আমি বাবাকে বেশি ভালোবাসি নাকি মাকে? আমি কোনো উত্তর দিইনি, কারণ এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এখন আমি তোমাকে এই প্রশ্ন করছি, তোমার কাকে বেশি ভালোবাসো? তালিফ বলল, বাবা আর মায়ের মাঝে পার্থক্য কি জানো? জিজা বলল, কি? তালিফ বলল, বাবা সন্তানের কান্না দেখে তাকে বিভিন্ন উপায়ে হাসানোর চেষ্টা করে, আর মা সন্তানের কান্না দেখে নিজেও কেঁদে ফেলে। এই জন্য যারা তোমাকে জিজ্ঞেস করে তুমি কাকে বেশি ভালোবাসো, বাবা নাকি মা, তুমি তাদেরকে বলবে এই প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ প্রশ্নটাই ভুল। বাবা মা দুজনেই আমাদের কাছে সেরা, ভিন্ন ভিন্ন ভাবে। একজন আমাদেরকে পৃথিবীর আলো দেখায়, আরেকজন আমাদের পৃথিবীটা আলোকিত করে। বাবা মায়ের ক্ষেত্রে ভালোবাসা ভাগ করা যায় না কখনো। জিজা চুপ করে সবগুলো শুনে বলল, তালিফ আমি কি সত্যি তোমার মেয়ে? তালিফ জিজার মুখে এমন কথা শুনে থমকে গেল। তালিফ বলল, তোমার ব্রেন থেকে এখনো গতকাল রাতের কথা যায়নি তাই না? জিজা বলল, পাইথন এত বিশ্বাসের সাথে কিভাবে বললো আমি তোমাদের মেয়ে না? দৃশ্য চলে গেল গতকাল রাতে। তালিফ আর পাইথনের কথার মাঝে জিজাকে দেখে পাইথন হাসলো। তালিফ ঘাবড়ে গেল। তালিফ বলল, জিয়া তুমি এখানে কিভাবে? জিজা বলল, রুমে যে আমার মতো দুইজন ঘোরাফেরা করছে তাদের ধরেই আমি এখানে। এখন বলো, এটাই পাইথন তাই না? পাইথন এগিয়ে এসে বলল, হ্যাঁ পিচ্ছি, আমি পাইথন। তাহলে তুমি আমার সঙ্গীদের মেরেছো আর আমাকে মারার হুমকি দিয়েছো? জিজা ঘাড় কাত করে তালিফের দিকে তাকিয়ে বলল, তালিফ সে আবার তোমার গায়ে হাত দিয়েছে কিনা? তালিফ বলল, না জিজা, আমার শুধু কথা বলছিলাম। চলো এখান থেকে, ওদের সাথে তোমার মা বোঝাপড়া করবে, তুমি নিজেকে আড়ালে রাখো। পাইথন বলল, না না, তা তো হবে না। আমিও দেখতে চাই এই পিচ্চি রাজকুমারীর মাঝে কত শক্তি আছে, কেন যেন আমার বিশ্বাস হচ্ছে না। এই বলে কিছু বুঝে ওঠার আগেই পাইথন জিজাকে হাতের ইশারায় উপরে তুলে ঠাস করে আছাড় মারলো। তালিফ রেগে পাইথনের দিকে এগিয়ে এলো। পাইথন অদৃশ্য শক্তির মাধ্যমে তালিফের হাত পা গুটিয়ে ফ্লোরে ফেলে দিল। বলল, তুমি এর মাঝে এসো না দুর্বল প্রাণী। জিজা উঠে দাঁড়ালো, নিজের হাত টান করে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে ধীরে ধীরে হাওয়ায় ভেসে উঠলো ফ্লোর থেকে। হঠাৎ জিজার কপালে আলো ঝলকানির সাথে ফুটে উঠলো একটা সাপের চিত্র।
পাইথন এটা দেখে বেশ ঘাবড়ে গিয়ে বলে উঠলো, এটা কিসের আলামত? জিয়া তার চোখ খুলে তাকালো। চোখ থেকে নীল রোশনি আগ্নেয়গিরির মতো পাইথনের দিকে ছুঁড়ে মারলো। পাইথন প্রস্তুত থাকার কারণে কোনো মতো সরে গেল, তবুও তার হাতের একাংশ রোশনি লেগে একদম ঝলসে যায়। পাইথন নিজের হাত ধরে ব্যথায় কাতরাতে লাগলো। জিজা নিজেকে হাওয়ায় ভাসিয়ে পাইথনের সামনে গিয়ে নামলো। সুযোগ বুঝে পাইথন জিজার গলা চেপে ধরলো আর বলতে লাগলো, আসলে তুই কি জিনিস? তুই জিন হতে পারিস না। জিজা ছিটকা টান মেরে পাইথনের ঝলসে যাওয়া হাত পট করে ভেঙে দিল। পাইথন চিৎকার করতে লাগলো। তালিফ বলল, জিজা এবার থামো, তাকে যেতে দাও। কিন্তু জিজা তালিফের কথায় কান না দিয়ে পাইথনের কাঁধে চর তারে মাথা টান দিল ঘাড় থেকে আলাদা করে ফেলার জন্য। পাইথন বাঁচার জন্য ছটফট করছে। জিজা তাকে কোনো মতেই ছাড়ছে না। তালিফ আবার জিজাকে বলল, জিজা ছেড়ে দাও তাকে। জিজা ছাড়ছে না দেখে পাইথন কোনো মতে বলল, তালিফ সে তোমার কথা শুনবে না, কারণ সে তোমার মেয়েই না। এটা শুনে জিজা থেমে গেল। পাইথনের গলা থেকে হাত সরাতে লাগলো ধীরে ধীরে। তালিফের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে জিজা। সুযোগ পেয়ে পাইথন জিজাকে ছুঁড়ে ফেলে দিল তার কাঁধের ওপর থেকে। তারপর সেখান থেকে কাতরাতে কাতরাতে অদৃশ্য হয়ে গেল। তালিফ দৌড়ে গেল জিজার কাছে। জিজা উঠে বলল, তালিফ সে কি বললো এটা? তালিফ বলল, তার কথা বিশ্বাস করো না মামুনি, সে এখান থেকে পালানোর জন্য তোমাকে মিথ্যে বলেছে। জিজা চোখ গরম করে তালিফের চোখের সামনে এসে বলল, কিন্তু তোমার চোখ ভিন্ন কথা বলছে। তুমি আমাকে মিথ্যা বলছো। তালিফ, কে আমি? আমার মাঝে এত শক্তি কিভাবে এলো? তালিফ রেগে বলল, তুমি আমাকে বিশ্বাস না করে ওই পাইথনকে বিশ্বাস করছো, তাই না? ঠিক আছে, তাহলে যাও ওই পাইথনের কাছে। এই বলে তালিফ নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। জিজা এবার স্বাভাবিক হয়ে তালিফের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম তোমাকে রুমে না দেখে। আজকে পাইথনকে আমি মেরে ফেলতাম যদি আমি বিভ্রান্ত না হতাম। তালিফ ও জিজাকে জড়িয়ে ধরে বলল, আর কখনো নিজেকে নিয়ে বাজে চিন্তা করবে না। তুমি আমার মেয়ে। তোমার মাঝে আমি আমার মায়ের ছায়া খুঁজে পাই। আমরা বুঝতে পারি তালিফের মা মারা গিয়েছে এর মাঝে। দৃশ্য ফিরে এলো বর্তমানে। তালিফ জিজাকে বলল, আমরা এই এলাকায় অনেক দিন হলো আছি, সময় হয়েছে এলাকা পরিবর্তন করার। তুমি বড় হচ্ছ, মারিদগড়ের সময়ের সাথে তাল মিলিয়ে, আর আমার বয়স তো থেমেই গিয়েছে। তোমার স্কুলের বন্ধুরা তোমার চেয়ে অনেক বড় হয়ে গিয়েছে, এখন আবার অন্য স্কুল ধরতে হবে। জিজা বলল, এভাবে তো আমার ক্লাস 10 পর্যন্ত যেতে কয়েকশো বছর লেগে যাবে। আমাকে কি বিয়ে শাদী দেওয়ার ইচ্ছা নেই তোমার? আন্ডার মেট্রিক মেয়েকে কে বিয়ে করবে শুনি? তালিফ জিজার কান ধরে বলল, রিক্সাওয়ালার সাথে বিয়ে দিব তোমার। জিজা বলল, বাহ তালিফ বাহ, নিজে ফাঁকের উপর মহারানীকে পটিয়ে বিয়ে করে নিয়েছো, আর আমার বেলায় রিক্সাওয়ালা। আমি তোমার এই নিয়মের উপর পানি ঢেলে দিলাম, ফ্লাশ করে দিলাম একদম। আরিফ হাসতে লাগলো, সাথে জিজাও হাসতে লাগলো। দৃশ্য চলে আসে মারিত রাজ্যে। একজন প্রহরী তড়িঘড়ি করে এসে তাইবাকে জানালো, রানী ফারিস্তা আপনাকে স্মরণ করেছে। তাইবা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে? প্রহরী বলল, আমাকে শুধু আপনাকে খবর দেওয়ার জন্যই বলা হয়েছে, এর বেশি আমি জানি না। এই বলে প্রহরী চলে গেল। তাইবা ভয় পেতে লাগলো, তাহলে কি ফারিস্তা আমার সম্পর্কে সব জেনে গেল? আমি এখন কি করব? ফারিস্তার কাছে যাব নাকি পালিয়ে যাব? ফারিস্তা যদি জেনেই যায় তাহলে আমার রক্ষা নেই, কিন্তু পালিয়েই বা যাবো কোথায়? ফারিস্তা আমার মাটির নিচ থেকে হলেও খুঁজে বের করবে। তার চেয়ে ভালো গিয়ে দেখি কেন আমাকে ডেকেছে। তাইবা একটু জাদু মন্ত্র করা চাকু নিয়ে নিজের কোমরে গুঁজে রাখলো, যাতে বিপদ হলে ফারিস্তাকেই শেষ করে দিতে পারে। এই চাকুটা জঙ্গলে থাকা ডাইনি তাকে দিয়েছে বিপদে কাজে লাগানোর জন্য। তাইবা কাপা কাপা গলায় গিয়ে ফারিস্তার আরাম কক্ষের দিকে গেল। দরজার সামনে গিয়ে নিজেকে একদম স্বাভাবিক করে দরজায় কড়া নাড়লো। ফারিস্তা ভেতর থেকে অনুমতি দিল। তাইবা কক্ষে প্রবেশ করে দেখলো ফারিস্তা একটা লম্বা তরবারি হাতে নিয়ে জানালার কাছে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। জানালা দিয়ে দূরে সবুজ পাহাড়গুলো দেখা যায়। তাইবা ফারিস্তার হাতে তরবারি দেখে ভয় পেয়ে গেল। নিজের কোমরে থাকা চাকু দিয়ে হাতুড়ি চেপে ধরে ধীরে কণ্ঠে কণ্ঠে এগোতে লাগলো। ফারিস্তা, ফারিস্তা তাইবার দিকে না তাকিয়ে বলল, আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত কোনটা জানিস? তাইবা বলল, কোনটা? ফারিস্তা বলল, যাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি তাদের মুখোশের আড়ালের চেহারা যখন প্রকাশ পায়। এবার তাইবা নিশ্চিত হয়ে গেল ফারিস্তা সব জেনে গিয়েছে। তাইবা চাকুটা বের করে ফারিস্তার উপর আক্রমণ করতেই যাবে, তখনই ফারিস্তা বলল, কিন্তু আমি খুব ভাগ্য করে তোর মতো একজন বিশ্বস্ত বন্ধু পেয়েছি। তাইবা অবাক হয়ে তাড়াতাড়ি চাকুটা লুকিয়ে নিয়ে একটু হেসে বলল, তাহলে তুই কার কথা বলছিস এখানে? ফারিস্তা তাইবার দিকে ফিরে তরবারিটা খেপে খেপে রেখে বলল, রাজা দিমিত্রি একজনকে বিশ্বাস করে, তাকে ছোটবেলা থেকে লালন পালন করে একজন শক্তিশালী সৈনিক হিসেবে গড়ে তুলেছে, কিন্তু সে জানে না একদিন সেই সাপই তাকে ছবল মারবে। তাইবা অবাক হয়ে বলল, পাইথন? ফারিস্তা বলল, হ্যাঁ, পাইথন জন্মগতভাবে একজন ইফরিত বংশের জিন। রাজা দিমিত্রি যখন ইফরিতদের উপর আক্রমণ করেছিল তখন পাইথনের বাবাকে মেরে ফেলে। পাইথন তখন অনেক ছোট। যা দিমিত্রির সৈন্যরা ছোট্ট পাইথনকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু রাজা সেটা না করে পাইথনকে নিয়ে এসে প্রসাদে
ধীরে ধীরে সে নিজের পরিচয় ভুলে একজন গোল জিন হিসেবে বড় হয়। আচ্ছা, পাইথনকে এটা বিশ্বাস করিয়েছে তার বাবাও একজন গোল সৈনিক ছিল, সে যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছে। সব শুনে তাইবা অনেক অবাক হলো। তাহলে পাইথন কি এখনো জানে না তার আসল পরিচয়? ফারিস্তা বলল, এটাই তো তাকে আমাদের জানাতে হবে। এই জন্যই তোকে ডেকেছি এখানে। তুই গিয়ে পাইথনকে এই সত্যিটা জানিয়ে দিবি। পাইথন তার বাবার হত্যাকারীকেও কখনো ছাড়বে না। এটা নিয়ে ঘোল রাজ্যে একটা অস্থিরতা তৈরি হবে, আমি এটাই চাই। এই ঘটনা রাজা দিমিত্রিকে বড়সড় একটা ধাক্কা দিবে যুদ্ধের আগে। তাই বা ভেতরে ভেতরে রাগে জ্বলে পুড়ে মরলে উপরে উপরে হাসি দিয়ে বলল, ভালো একটা খবর পেয়েছিস রে, কিন্তু এই গোপন কথা তুই কিভাবে জানলি? ফারিস্তা আবার গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে বলল, রানীদের কিছু গোপনীয়তা থাকতে হয়, তাই বা সব জেনে গেলে আপনও পর হয়ে যায়। এখন যা, তোর দায়িত্ব পালন কর, পাইথনকে গরম গরম খবরটা দিয়ে আয়। তাই বা আর কিছু না বলে রাগে গজগজ করতে করতে বের হয়ে গেল। তাই বা ভেবেছিল পাইথনকে ব্যবহার করে ফারিস্তাকে মেরে ফেলবে, কিন্তু এখন তো পাইথন নিজেই ফারিস্তার পক্ষে চলে আসবে। তাই বা নিজের পরিকল্পনা ভেস্তে যাওয়ার জন্য নিজেকে গালি দিতে লাগলো মনে মনে। দৃশ্য চলে এলো পৃথিবীতে। জান্নাত সকালে ঘুম থেকে উঠে আলমারি থেকে একজোড়া কানের দুল বের করে কানে পরে নিল। এগুলো সেই ফারিস্তার কানের দুল, যেগুলোর একটা সে টেম্পু ড্রাইভার মেয়েকে দিতে চেয়েছিল। এ থেকে আমরা বুঝতে পারি এটা সেই টেম্পু ড্রাইভারের মেয়ে জান্নাত। খেয়াল করা যায় জান্নাতের বয়সও থেমে গিয়েছে, সে এখনো একজন টকবকে তরুণী, কিন্তু এই কানের দুল জান্নাতের কাছে কিভাবে এলো? জান্নাত বাসা থেকে বের হলো যথারীতি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। এর মাঝে কয়েক জায়গায় সিলেকশন হয়ে গিয়েছিল, কিন্তু বিনিময়ে টাকা অথবা অন্য কিছু ডিমান্ড করেছিল, তাই জান্নাত সেদিকে আর পা বাড়ায়নি। বাসা থেকে বের হতেই জান্নাতের চোখ পড়লো তাদের পাশের বিল্ডিং এ নতুন ভাড়াটিয়ার মালপত্র নিয়ে এসেছে গাড়িতে করে। গাড়ি থেকে জিজাকে নামতে দেখে জান্নাতের চিনতে সমস্যা হলো না, দৌড়ে গেল সেখানে। জিজাও জান্নাতকে দেখে চিনতে পারলো। জান্নাতকে জিজ্ঞেস করলো, জিজা তুমি এইখানে? জিজা বলল, হ্যাঁ আন্টি, আমরা এই বিল্ডিং এ উঠেছি আজ থেকে। আপনি এখানেই থাকেন? জান্নাত বলল, আরে না, এখানে থাকবো কেন, আমি তো বাসায় থাকি। জিজা বলল, আমিও তো বাসায় থাকি, কই আপনাকে তো দেখলাম না কখনো। জান্নাত হেসে বলল, আরে আমি আমার বাসায় থাকি, এই তো পাশে। আচ্ছা, তোমার ওই বন মানুষটা কোথায়? এর মাঝেই তালিফ চলে এলো আর বলল, আপনি কি চিড়িয়াখানা থেকে এখনো বের হননি? জান্নাত জিহ্বায় কামড় দিয়ে বলল, না মানে মুখ ফসকে বের হয়ে গেছে, বিশ্বাস করেন আমি ইচ্ছে করেই বলেছি। তালিফ চোখ বড় করে দাঁড়া করলো জান্নাতের দিকে। হঠাৎ তালিফের চোখ গেল জান্নাতের কানের দুলের দিকে। এগুলো তো ফারিস্তার কানের দুল। জান্নাতের কানে ফারিস্তার কানের দুল দেখে তালিফ অবাক হয়ে গেল। তালিফ ভাবতে লাগলো, এই কানের দুল একটা ছিল ইন্সপেক্টর লিয়াকত আলীর কাছে, আরেকটা ছিল ফারিস্তার কাছে, তাহলে তার কাছে কিভাবে এলো? জান্নাতও খেয়াল করলো তালিফ তার কানের দুলের দিকে তাকিয়ে আছে, তাই জান্নাত বলল, এই যে বন মানুষ, এভাবে কি দেখছেন? তালিফ বলল, এই কানের দুল। জান্নাত একটু হেসে বলল, ও এগুলো অনেক সুন্দর, তাই না? আমার বাবা আমাকে দিয়েছিল। তালিফ বলল, আপনার বাবা কে? জান্নাত বলল, আমি যার মেয়ে সেই আমার বাবা। তালিফ ভুরু কুঁচকে বলল, আরে আমি জিজ্ঞেস করেছি আপনি কার মেয়ে? জান্নাত বলল, বললাম না আমি আমার বাবার মেয়ে। তালিফ বলল, হায় রে পাগল, ওয়ান্ডার ওম্যান, ঠিক এইরকম কানের দুল জিজার মায়েরও ছিল, তাই জিজ্ঞেস করছি। জান্নাত বলল, পৃথিবীতে কি এইরকম কানের দুল শুধু এক জোড়াই আছে? আচ্ছা বাদ দেন, আমার দেরি হয়ে যাচ্ছে। জিজা মামুনি তাহলে থাকো তুমি, আবার দেখা হবে। জিজা বলল, ঠিক আছে আন্টি, কানের দুল কিন্তু সাবধানে রাখেন। তালিফের আবার হালাল চুরি করার অভ্যেস আছে। তালিফ জিজাকে ধমক দিয়ে বলল, কাল তোমাকে একটা ঢোল কিনে দিব, তারপর এই খবর পুরো এলাকায় ছড়িয়ে দিও ঢোল পিটিয়ে। জিজা বলল, এমন ভাবে বলতাছো মনে হচ্ছে আমি সবাইকে বলে দিছি তুমি লুঙ্গির সাথে পা পেঁচিয়ে পরে নাক ফাটিয়ে ফেলেছো। এটাও তো আমি কাউকে বলিনি তুমি রাতে ওয়াশরুমে যেতে ভয় পাও, তাই আমাকে বাইরে দাঁড়া করে বলো গান গাইতে। তারপর এটাও তো বলিনি কাউকে যে তুমি সকালে ওয়াশরুমে যাও, পেপার পড়তে পড়তে ওয়াশরুম থেকে বের হয়ে আসলে দেখা যায় পেপারের 2 পেজ গায়েব, পানির বিল বাঁচানোর জন্য পেপার নষ্ট করো। আমি যদি জিজ্ঞেস করি পেপারের বাকি পেজ কোথায়, তুমি আমাকে বুঝ দাও ওই পেজগুলোতে বোরিং খবর ছিল তাই ছিঁড়ে ফেলেছি। তারপর তুমি। তালিফ তাড়াতাড়ি করে জিজার মুখ চেপে ধরে বলল, থাম থাম, ইজ্জতের ফালুদা করে দিয়েছিস একদম। জান্নাত জিজার কথা শুনে হাসতে হাসতে বলল, থামালেন কেন? শুনতে তো ভালোই লাগছিল। তালিফ মুখ ভেঙে বলল, শুনতে তো ভালোই লাগছিল, এই হাসি বন্ধ, একদম বন্ধ, খুবই বাজে লাগে হাসলে আপনাকে। এই বলে তালিফ জিজার ঘাড়ের ওপর জামা ধরে এক হাত তুলে বাসার ভেতর নিয়ে যেতে লাগলো আর বলল, তোমাকে না বলেছি ঘরের কথা বাইরে না বলতে? দেখলে তো ওই বেডি কিভাবে হাসলো আমার ওপর। মন চাচ্ছিল তার দাঁতগুলো খুলে মশার মুখে লাগিয়ে দিই, তারপর টাস করে থাপ্পড় দিয়ে সেই মশাকে মেরে ফেলি। জিজা বলল, কইছে তোমারে? মেয়েটার হাসি তো মারাত্মক সুন্দর, আর লাল জামাটায় তাকে অনেক কিউট লাগছিল। তালিফ বলল, লাল জামা পেলে কোথায়? সে তো কালো জামা পরেছিল। জিজা চোখ বন্ধ করে তাকিয়ে বলল, তালিফ তাহলে এই ব্যাপার, তার মানে তুমি তার দিকে ভালোভাবেই তাকিয়েছো। দাঁড়াও, এবার মা আসুক।
তোমাকে একটু টাইট দিতে হবে, না হলে কবে যেন নতুন মা নিয়ে আসবে। তালিফ হা করে বলল, তওবা তওবা, আমি এগুলো কখন বললাম তোমাকে? আর খবরদার এই কথা তোমার মাকে বলবে না, তাহলে সে আমাকে বেগুনের মতো ভর্তা বানাবে পিষে পিষে। জিজা বলল, আই লাইক বেগুন ভর্তা। জান্নাত বাবা মেয়ের খুনসুটি দেখে হাসতে হাসতে চলে গেল। এদিকে তালিফের মাথায় এখনো জান্নাতের কানের দুলের কথা ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নের উত্তর তো একমাত্র ফারিস্তাই দিতে পারবে। দৃশ্য চলে গেল ঘুল রাজ্যে। পাইথন তার সৈন্যদের প্রস্তুত করছে যুদ্ধের জন্য। পাইথনের হাতে ব্যান্ডেজ করা দেখে একজন সৈন্য জিজ্ঞেস করলো, সেনাপ্রধান, আপনার হাতে কি হয়েছে? পাইথন নিজের হাতের দিকে তাকাতেই জিজার নীল চোখ ভেসে উঠলো পাইথনের সামনে। পাইথন বলল, তেমন কিছু না, শত্রু সম্পর্কে খোঁজ নিতে গিয়ে তার সাথে দেখা করতে গিয়েছিলাম। সৈন্য বলল, সে কি এতই শক্তিশালী ছিল? পাইথন কোনো উত্তর না দিয়ে সবাইকে ভালো মতো প্রস্তুতি নিতে বলে সেখান থেকে বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে স্বচ্ছ পানির একটা পুকুরে ঘাটলায় গিয়ে বসলো। পুকুরের পানি এতটাই পরিষ্কার যে রং বেরঙের মাছগুলো পুকুরের তলদেশে সাঁতার কাছে, সেটাও দেখা যাচ্ছে। এর মাঝে ডালিয়ে এসে তাড়াহুড়ো করে জিজ্ঞেস করতে লাগলো, পাইথন, কি হয়েছে তোমার হাতে? কি করে হলো এটা? কে করেছে? নিজের একটু খেয়াল রাখতে পারো না? তোমার কিছু হলে আমার কি হবে? পাইথন বিরক্ত হয়ে বলল, শুধু এই কারণেই আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, কেউ আমার যত্ন নিক। আমি চাই না কেউ আমার মৃত্যুতে অঝরে কাঁদবে। আমি চাই না আমার কোনো পিছু টান থাক। তাই আগেও বলেছি, এখনো বলছি, এসব ন্যাকামি আমার সামনে করবে না, দূরে থাকো আমার কাছ থেকে। ডালিয়া বেশ কষ্ট পেল এসব শুনে। চোখের নীলচে পানি মুছে কিছু না বলে উঠে চলে যাচ্ছিল। পাইথন ডালিয়াকে ডাক দিল, আচ্ছা শোনো, একটা জিনিস জানতে চাই তোমার কাছে। ডালিয়া কৌতূহল নিয়ে হাসি দিয়ে ফিরে এসে বলল, কি জানতে চাও? পাইথন বলল, আমি এমন একজনের মুখোমুখি হয়েছি যার শক্তির কাছে আমি খুবই তুচ্ছ। কোনো জিনের মাঝে এত শক্তি থাকতে পারে না। সে একটা বাচ্চা হলেও তার সামনে একটা পুরো সেনাবাহিনী কিছুই না। ডালিয়া বলল, তার মাঝে কি এমন কোনো চিহ্ন দেখেছো যেটা তাকে সবার থেকে আলাদা করে? পাইথন একটু ভেবে বলল, হ্যাঁ, তার কপালে একটা সাপের চিহ্ন ছিল, সেটা থেকে আলো ছড়াচ্ছিল। ডালিয়া বলল, আমার বাবা একজন তান্ত্রিক ছিল, সেই সুবাদে আমি কিছুটা হলেও জানি। তুমি সত্যি বলছো? সে কোনো জিন না, সে একটা ভ্যাম্প। পাইথন অবাক হয়ে বলল, ভ্যাম্প? ডালিয়া বলল, হ্যাঁ, এই ভ্যাম্পদের জন্ম হয় যখন দুটি ভিন্ন জাতির জিন চন্দ্রগ্রহণের রাতে মিলিত হয়। ভ্যাম্পরা জিনদের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। তোমার কপাল ভালো, তুমি বেঁচে ফিরেছো। কারণ তারা যাকে একবার মারবে বলে ঠিক করে, তারা তাকে না মেরে নিঃশ্বাস নেয় না। পাইথন চিন্তিত হয়ে ভাবতে লাগলো, রানী ফারিস্তার মেয়ে ভ্যাম্প হলো কিভাবে? কি রহস্য লুকিয়ে রেখেছে সে? জিজার আসল বাবা কে তাহলে? পাইথন নিজের চুল টেনে ধরলো। এর মাঝে একজন সৈন্য এসে পাইথনকে খবর দিল, মারিত রাজ্য থেকে কেউ একজন এসেছে পাইথনের সাথে দেখা করার জন্য। খুব গুরুত্বপূর্ণ কিছু বলার আছে। সে আপনার জন্য পাহাড়ের চূড়ায় অপেক্ষা করছে। পাইথন অবাক হয়ে ডালিয়ার দিকে তাকালো। ডালিয়া বলল, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? মনে হচ্ছে আমিই তোমাকে ডেকেছি। পাইথন কিছু না বলে উঠে চলে গেল। ডালিয়াও পাইথনের পিছু নিল। পাইথন পাহাড়ের চূড়ায় পৌঁছে তাইবাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে? রানী ফারিস্তা যদি জানতে পারে তাহলে আপনি শেষ। তাইবা বলল, সেটা হবে না, ফারিস্তাই আমাকে পাঠিয়েছে আপনার কাছে। পাইথন অবাক হয়ে জিজ্ঞেস করলো, রানী ফারিস্তা পাঠিয়েছে? কিন্তু কেন? তাইবা ডালিয়ার দিকে তাকিয়ে বলল, এটা একটা গোপন সাক্ষাৎ। এখানেও কি নিজের প্রেমিকাকে নিয়ে আসা জরুরি ছিল পাইথন? ডালিয়া এটা শুনে খুশিতে তাইবাকে জড়িয়ে ধরে বলল, তোমার মুখে ঠাডা পড়ুক, দুঃখিত দুঃখিত, ফুল চন্দন পড়ুক, কেউ তো স্বীকৃতি দিল আমি পাইথনের প্রেমিকা। পাইথন ধমক দিয়ে ডালিয়াকে এখান থেকে যেতে বলল। ডালিয়া ধমক খেয়ে মুখ ফুলিয়ে চলে গেল। যেতে যেতে তাইবাকে বলল, গরিবের বাড়িতে 4টা হরিণের বিরিয়ানি খেয়ে যাওয়ার সময়। ডালিয়া চলে গেল। তাইবা বলল, এটা পাগলা গারদ থেকে ছাড়ছে কে? পাইথন বলল, ছাড়ের তো ওর কথা এখন বলেন। রানী কেন আপনাকে পাঠালো আমার কাছে, তাও এত গোপনে? সে কি আমাকে ঘুষ দিয়ে তার পক্ষে নিতে চায় নাকি? তাইবা হেসে বলল, আপনাদের রাজ্যে কি পাগল হওয়ার জন্য আলাদা প্রশিক্ষণ কেন্দ্র আছে নাকি? মানে ফারিস্তা আপনাকে ঘুষ দিবেন না, বরং আমি এখন আপনাকে যা জানাবো তাতে আপনি নিজে যাবেন ফারিস্তার সাহায্য নিতে। পাইথন বলল, কি এমন গোপনীয়তা শুনি? তাইবা বলল, আপনি ঘুল জিন না, জন্মগতভাবে আপনি এই ইফরিতের বংশধর। আপনার বাবা একজন ইফরিত ছিল। পাইথন অবাক হয়ে বলল, আপনি কি জানেন কি বলছেন? মাথা ঠিক আছে? তাইবা বলল, শুধু তাই না, আপনি ছোট থেকে বড় হয়েছেন একটা মিথ্যাকে নিজের মাঝে লালন করে। রাজা দিমিত্রি আপনাকে জানিয়েছে আপনার বাবা যুদ্ধে মারা গিয়েছে। হ্যাঁ, আপনার বাবা যুদ্ধে মারা গিয়েছে, তবে সেই যুদ্ধ ছিল ঘুল আর ইফরিতদের মাঝে। আর রাজা দিমিত্রি স্বয়ং আপনার বাবাকে হত্যা করেছে। রাগে পাইথনের চোখ লাল হয়ে গেল। সে খপ করে তাইবার গলা চেপে ধরে একদম পাহাড়ের শেষ প্রান্তে নিয়ে বলল, আমি এখানে শুনতে চাই আপনি এতক্ষণ যা বলেছেন তা মিথ্যে ছিল। তাইবা উল্টো পাইথনকে লাথি মেরে ফেলে দিয়ে নিজের গলায় হাত ডলতে ডলতে বলল, যদি এগুলো মিথ্যে হতো তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না। আমি আপনার সাথে একটা পরিকল্পনা করেছিলাম ফারিস্তাকে শেষ করার জন্য, কিন্তু ফারিস্তা আমাদের চেয়ে 2 কদম এগিয়ে।
তার এমন অদৃশ্য শক্তি আছে যা দিয়ে সে অনেক অজানা রহস্য ভেদ করতে পারে। আমি রাজপ্রাসাদে নিজের জীবন হাতে নিয়ে থাকি, সবসময় ভয়ে থাকি, এই বুঝি ফারিস্তা আমার সম্পর্কে সব জেনে গেল। পাইথন এবার স্বাভাবিক হয়ে বলল, হতে পারে রানী ফারিস্তা আমাকে বিভ্রান্ত করার জন্য এটা জানিয়েছে, সে মিথ্যা কথা বলছে। তাইবা একটু হেসে বলল, ফারিস্তা জানতো আপনি এটা বলবেন, সে এত কাঁচা খেলোয়াড় না পাইথন, তাই আপনার বাবার একটা উক্তির কথা উল্লেখ করেছে সে, সেই উক্তি আপনাকে ছাড়া আর কেউই জানে না। পাইথন বলল, কি সেটা? তাইবা পাইথনের কানের কাছে এসে বলল, শত্রুর মনে জায়গা করে নাও, তারপর সময় বুঝে তার কলিজা ছিঁড়ে ফেলো। পাইথনের চোখে পানি টলমল করছে। পাইথন চোখ তার বাবার সাথে কাটানো সময়গুলো ভাসতে লাগলো। ছোট্ট পাইথন তখন তার বাবার কোলে খেলা করছে। সবেমাত্র পাইথনের মুখে বুলি ফুটেছে। এখানে আমরা জানতে পারি পাইথনের আসল নাম রাকা। তখন ঘুল আর ইফরিতদের মাঝে যুদ্ধ চলছিল। পাইথনের বাবা তার বাচ্চা ছেলেকে চুমু খেয়ে বলল, জানি না আমাদের ভাগ্যে কি আছে রাকা, আমি আমার শেষ নিঃশ্বাস অব্দি তোমাকে রক্ষা করব। ঘুলরা আমাদের যেখানেই পাচ্ছে সেখানেই হত্যা করছে, তারা সংখ্যায় অনেক বেশি। আমাকে কথা দাও তুমি বেঁচে থাকবে রাকা, তুমি ঘুলদের কলিজায় আঘাত করবে, আমাদের ওপর করা সকল অত্যাচারের প্রতিশোধ নিবে, কথা দাও আমাকে। ছোট্ট পাইথন কিছু না বুঝলো বাবার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের অজান্তেই পাইথন তার বাবার হাতে হাত রাখলো। পাইথনের বাবা খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে সুন্দর একটা গান গাইতে ধরলো। গান শুনতে শুনতে পাইথন ধীরে ধীরে ঘুমিয়ে গেল। তখনই সেখানে রাজা দিমিত্রি আক্রমণ করে দিল, একে এক করে সবাইকে মেরে ফেললো। পাইথনের বাবা আধমরা অবস্থায় তাকে জড়িয়ে ধরে আছে এখনো। পাইথন কান্নার শব্দে সেখানের বাতাস ভারী হয়ে গেল। রাজা দিমিত্রি এসে পাইথনের বাবার বুকের উপর পা রেখে তার গলায় তরবারি ঠেকিয়ে বলল, তোদেরকে বলেছিলাম আমার আনুগত্য করতে, কিন্তু তোরা শুনলি না। যারা আমার আনুগত্য করেছে তারাই মুক্তি পেয়েছে, তোরা সবাই মরবি এখন। পাইথনের বাবা থু করে রাজা দিমিত্রির চেহারায় থুতু ছেড়ে মারলো। রাজা দিমিত্রি প্রচন্ড রেগে পাইথনের বাবাকে বুকে একের পর এক আঘাত করতে লাগলো তরবারি দিয়ে। আঘাত করতে করতে তার শরীর কয়েক টুকরো করে ফেললো। এরপর রাজার সৈন্যরা ক্রোধরত হয়ে ছোট্ট পাইথনকে মেরে ফেলতে চাইলে রাজা বাধা দিয়ে বলল, ওদের বংশের এই একজনকে জীবিত রাখবো আমি। ওরা যে ন্যায়ের পতাকা তুলে দাঁড়িয়েছিল আমার সামনে, সেই পতাকা ওদের বংশের এই বাচ্চাকে দিয়ে আমি নামিয়ে দেব। এই বাচ্চাকে হিংস্র ঘুষ জিন হিসেবে বড় করব, ওকে দিয়ে অন্যায় কাজ করাবো, ও কখনো জানতেই পারবে না ও আসল পরিচয়। দৃশ্য ফিরে এলো বর্তমানে। পাইথন তার অতীত থেকে ফিরে এসে কান্নায় ভেঙে পড়লো। এতদিন তার আনুগত্য করে এসেছে যে আমার বাবাকে হত্যা করেছে, তার আদেশ হাজার অন্যায় করেছি। কাঁদতে কাঁদতে পাইথন নিচের দিকে মাথা দিয়ে একদম চুপ হয়ে গেল। তাইবা গিয়ে পাইথনের সামনে দাঁড়িয়ে বলল, আমার দায়িত্ব শেষ পাইথন, এখন আপনি তাই করবেন যা আপনার কাছে ঠিক মনে হয়, কিন্তু আমার গোপনীয়তা সম্পর্কে যদি আপনি ফারিস্তাকে কিছু বলেন তাহলে রানী সিলভিয়ার মেয়ের ক্রোধ থেকে আপনি রক্ষা পাবেন না। পাইথন মাথা উঠিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, রানী সিলভিয়া মেয়ে মানে? দৃশ্য চলে আসে পৃথিবীতে। তালিফ রাতের খাবার তৈরি করছে কিচেনে। হঠাৎ মনে হলো খুব দ্রুত পেছন দিয়ে কেউ চলে গেল। তালিফ পেছনে তাকিয়ে দেখলো জিজা সোফায় বসে টিভি দেখছে। মনের ভুল ভেবে আবার রান্না করা কড়াইয়ের তাকাতেই তালিফ প্রচন্ড ঘাবড়ে গেল। পাঁচটা রক্তাক্ত হাতের আঙুল কড়াইয়ে, এখন সেগুলো নড়াচড়া করছে। তালিফ চিৎকার করে সেখান থেকে দৌড়ে দিতেই পেছনেই সাদা রঙের জামা পরা কারোর সাথে ধাক্কা খেয়ে চিৎ হয়ে নিচে পড়ে গেল। তাকিয়ে দেখলো ফারিস্তা দাঁড়িয়ে এসে মুচকি মুচকি হাসছে। তালিফ রেগে বলল, তার মানে তুমি আমাকে ভয় দেখাচ্ছিলে? ফারিস্তা বলল, যার মেয়ে একটা ভ্যাম্প বউজিনদের রানী, সে এত ভয় পেলে বাকিরা কি করবে? তালিফ মুখ বুকিয়ে বলল, আমি ভয় পাইনি, ঠিক আছে, আমি তো এমনি ভয় পাওয়ার অভিনয় করছিলাম। এখন আমাকে উঠাও, কোমরটা মনে হয় গেছে। ফারিস্তা হাত বাড়িয়ে দিয়ে হাসতে হাসতে এক টানে তালিফকে উঠিয়ে নিল। তালিফ একদম ফারিস্তার বুকে এসে পড়লো। ল্যান্ডিং যদি এত সুন্দর এয়ারপোর্টে হয় তাহলে আমার প্লেন ক্রাশ করতেও রাজি। ফারিস্তা বলল, এই ছাড়ো, জিজা কিন্তু সব দেখছে হাদারাম। তালিফ উকি দিয়ে জিজাকে বলল, তুমি কি কিছু দেখেছো মামুনি? জিজা টিভির দিকে তাকিয়ে বলল, না, আমার চোখ তো আমি ব্যাংকে জমা দিয়ে এসেছি। তালিফ আর ফারিস্তা দুজনেই হেসে দিল। ফারিস্তা তালিফকে ছেড়ে জিজাকে কোলে নিয়ে বলল, তুমি নাকি অনেক দুষ্টুমি করো, বাবার কথা শোনো না? জিজা বলল, আর বাবা যে অন্য মেয়েদের কানের দুল দেখে সেটা কি আমার বাবা তোমাকে বলছি নাকি? তালিফ জিসিভাই কামড় দিয়ে বলল, এই মাইয়া আমার মার্ডার করে ছাড়বে। ফারিস্তা তালিফের দিকে আর চোখে তাকিয়ে বলল, কিসের কানের দুল? তালিফ বলল, তোমার সেই কানের দুলের মতো দেখতে। আমি একটা মেয়েকে কানের দুল পরতে দেখেছি, যেটা তোমার কানে একটা ছিল, আরেকটা ছিল লিয়াকত আলীর কাছে। হতে পারে আমি ভুল দেখেছি, এরকম দেখতে কানের দুল তো অনেক আছে। ফারিস্তা বলল, মেয়েটার নাম কি জান্নাত? একটা স্কুল বাস প্রায় 60 জন স্টুডেন্ট এবং 3 জন শিক্ষককে নিয়ে শিক্ষা সফর থেকে ফিরছিল।
রাত তখন 12টা বেজে 5 মিনিট। সারাদিনের ক্লান্তিতে সব স্টুডেন্টরাই ঘুমোচ্ছিল, শুধু বাসের কন্ডাক্টর আর ড্রাইভার জেগেছিল। ড্রাইভার হঠাৎ লক্ষ্য করলো দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে, তার হাত দিয়ে বাস থামানোর ইশারা করছে। একটু কাছাকাছি যেতেই বোঝা গেল একটা মেয়ে, চুল দিয়ে তার চেহারাটা ঢেকে আছে। ড্রাইভার বাস না থামিয়ে আরো স্পিড বাড়িয়ে দিল। কন্ডাক্টর জিজ্ঞেস করলো, কি ব্যাপার ওস্তাদ? মেয়েটা হয়তো কোন বিপদে পড়েছিল, তাকে সাহায্য করা দরকার ছিল আমাদের। ড্রাইভার বলল, অন্ধকারের সবকিছুতে বিশ্বাস করতে নেই মোহন, কারণ তারা অন্ধকারকে ভালোবাসে। কন্ট্রাক্টর জিজ্ঞেস করলো, তারা কারা? আপনি নিশ্চয়ই ভূত প্রেতের কথা বলছেন। সত্যি বলতে বাস্তবে এসবের কোনো অস্তিত্ব নেই। আমরা ভুল করেছি মেয়েটাকে সাহায্য না করে। ড্রাইভার আর কিছু বলল না। এক মনে বাস ছুটিয়ে চলেছে। রাস্তার দুই পাশে লম্বা লম্বা গাছের সারি, তার ওপাশে শুধু খোলা মাঠ, এগুলো কৃষকের ফসলি জমি। একদিক থেকে কোনো বসতি বাড়ি নেই। হঠাৎ সেই মেয়েটা বাসের সামনে চলে আসলো তড়িঘড়ি করে। ড্রাইভার বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খোলা মাঠে চলে গেল বাস নিয়ে। বাসে থাকা সকল স্টুডেন্টদের ঘুম ভেঙে গেল, আতঙ্কিত এবং চিৎকার চেঁচামেচি করতে লাগলো। ড্রাইভার কোনো মতে বাস থামিয়ে সবাইকে শান্ত হতে বলল। কন্ট্রাক্টর ভয়ে বলল, ওস্তাদ ওটা কি ছিল? ড্রাইভার বলল, সেটাই ছিল যেটা তুমি বিশ্বাস করো না। স্টুডেন্টরা সবাই ড্রাইভারের উপর খেপে গেল, সোজা রাস্তা ছেড়ে ফাঁকা মাঠে বাস নামিয়ে দেওয়ার জন্য। শিক্ষকরা সবাইকে শান্ত করলো। ড্রাইভার আসল ব্যাপার না বলে তাদেরকে বোঝালো, গাড়ির সামনে একটা হরিণ চলে এসেছিল হঠাৎ, তাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। এবার ড্রাইভার বাস আবার স্টার্ট দিয়ে রাস্তায় উঠে আসতে চাইলেন, কিছুতেই আগাচ্ছে না। মনে হচ্ছে কেউ যেন পেছন থেকে টেনে ধরে রেখেছে বাস। ড্রাইভার কন্ট্রাক্টরকে বলল, নেমে দেখে তো সমস্যা কি। কন্ট্রাক্টর ভয়ে ভয়ে বাসের গেট খুলে নিচে নেমে প্রথমে চারপাশ ভালোভাবে তাকালো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে। বাসের হেডলাইটের আলোতে শুধু ফাঁকা মাঠ ছাড়া সামনে আর কিছুই নেই। কন্ট্রাক্টর টর্চ জ্বালিয়ে বাসের চাকার দিকে মেরে দেখলো পেছনের চাকা একটা বড় খাদে আটকা পড়েছে। সবাই মিলে ধাক্কা না দিলে বাস উঠানো যাবে না। কন্ট্রাক্টর যখনই এই কথা ড্রাইভারকে জানানোর জন্য বাসে ফিরে আসছিল, তখনই খেয়াল করলো একটা কালো বোরকা পরা মহিলা বাসে উঠছে। কন্ট্রাক্টর অবাক হয়ে দৌড়ে গেল, এই কি, আপনি বাসে কেন উঠছেন? দৌড়ে তাড়াতাড়ি বাসে উঠে মহিলাকে খুঁজতে লাগলো। ড্রাইভার এবং বাকি স্টুডেন্টরা তার কাণ্ড দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি খুঁজছো তুমি? কন্ট্রাক্টর বলল, আরে এই মাত্র যে একটা বোরকা পরা মহিলা বাসে উঠলো, সে কোথায় গেল? সবাই অবাক হয়ে বলল। ড্রাইভার বলল, কই, আমরা তো কাউকে বাসে উঠতে দেখিনি। তোমাকে নিচে পাঠালাম বাসের কি হয়েছে দেখার জন্য, আর তুমি এখন আবোল তাবোল কথা বলতেছো। কন্ট্রাক্টর গলার টুকনি ধরে বলল, আল্লাহর কিরা ওস্তাদ, আমি তাকে বাসে উঠতে দেখছি। তখনই একদম পেছনের সিটে একটা ছেলে অস্বাভাবিক আচরণ করতে লাগলো। সে ঘুষি দিয়ে বাসের জানালা ভেঙে ফেললো। তার হাত থেকে রক্ত বের হতে লাগলো। সে সেই রক্ত চেটে চেটে খেতে খেতে বলল, আজকে কেউ বাঁচবে না এখানে। সবাই ভয়ে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। ড্রাইভার উঠে এসে সবাইকে শান্ত করার চেষ্টা করলো। এর মাঝেই হঠাৎ সেই ছেলেটার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল আপনা আপনি। মাথাটা ফুটবলের মতো গড়িয়ে গড়িয়ে কন্ট্রাক্টরের পায়ের কাছে এসে পড়লো। এই দৃশ্য দেখে সবাই চিৎকার করতে করতে বাস থেকে নেমে যেতে চাইলো, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি বাসের গেট লক করে দিল। ড্রাইভার গিয়ে গেট ভাঙার চেষ্টা করলো, কিন্তু পারলো না। হঠাৎ একটা গম্ভীর কণ্ঠ একদম পেছন সিট থেকে কেউ বলল, আমার শুধু 30টা শরীর লাগবে। কন্ট্রাক্টর কাঁপা কাঁপা হাতে টর্চ মারলো সেদিকে, এবং সবাই দেখলো কালো বোরকা পরা এক মহিলা বসে আছে, চুল দিয়ে তার পুরো চেহারা ঢাকা। কন্ট্রাক্টর এটা দেখে তার হাত থেকে টর্চ নিচে পড়ে গেল। জোরে চিৎকার দেওয়ার আগেই তার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। পরদিন সকালের দৃশ্য। ফারিস্তা আর জিজা সোফায় বসে বসে গল্প করছে। তালিফ কিচেনে নাস্তা বানাচ্ছে। জিজা ডাক দিয়ে বলল, এই বাবুর্চি, আমার জন্য তেল ছাড়া পরোটা আর ডিম ছাড়া অমলেট নিয়ে আসো। তালিফ উকি মেরে বলল, ডিম ছাড়া অমলেট কি তোমার নানা বানিয়ে দিয়ে যাবে, ফাজিল কোথাকার। জিজা বলল, আমার সাথে বেশি তেড়িবেড়ি করলে মাকে কিন্তু বলে দেবো তুমি সিগারেট খাও। ফারিস্তা এটা শুনে বলল, তালিফ, জিজা কি বলছে, তুমি সিগারেট খাও? তালিফ জিজার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, খালি তোর মা যাক, দাদির কিরা, তোরা আমি টয়লেটে আটকে রাখবো। উপর থেকে তালিফের দাদি বলল, তুই আবারও আমার নানুসের সদক ছাড়া, তোর লেগে আমার খাওয়ানোর সময় জিহ্বাতে কামড় পড়ে, আমার নিচে আইতে বাধ্য করিস না। তালিফ নাস্তা বানাচ্ছে আর ফারিস্তার দিকে আর চোখে তাকাচ্ছে। ফারিস্তা রাগী ভঙ্গিতে তালিফের দিকে তাকিয়ে আছে। তালিফ বলল, এভাবে দেখছে কেন? আমি তো মাঝে মাঝে খাই। ফারিস্তা বলল, তাহলে আমিও মাঝে মাঝে তোমাকে ছেঁচবো। জ্বলন্ত সিগারেট তোমার। তালিফ পেছন থেকে হাত রেখে বলল, না না, এটা কইরো না, পরে পাদের সাথে ধোয়া বের হবে। ফারিস্তা জিজার দুই কানে হাত রেখে বলল, ছি, বাচ্চার সামনে এগুলো কি সব ভাষা? লজ্জা শরম কি ফ্রিজে রেখে দিছো নাকি? জিজা বলল, এখন আর কান ধরে লাভ কি, যা শোনার তা তো শুনেই ফেলেছে। ফারিস্তা ধমক দিয়ে বলল, সবকিছু শুনতে হয় না বুঝছো,
এর মাঝে রিমোট চাপ করে টিভি চালু হয়ে গেল। টিভিতে একটা খবর দেখে ফারিস্তার চোখ আটকে গেল। খবরের শব্দ শুনতে পেয়ে তারিফ ও কিচেন থেকে চলে এলো। টিভিতে দেখানো হচ্ছে শহর থেকে দূরে হাইওয়ের পাশে কৃষকদের ফসলি জমিতে একটা ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বাসে মোট 65 জন মানুষ ছিল, ড্রাইভার সহ, কিন্তু সেখানে পরিপূর্ণ বডি পাওয়া গিয়েছে মাত্র 35 জনের। বাকি 30 জনের শুধু মাথা পাওয়া গিয়েছে, শরীরে কোনো চিহ্ন পাওয়া যায়নি। এখন কথা হচ্ছে, এটা কি সত্যি কোনো দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? এমন নৃশংস ভাবে কে মানুষকে মারতে পারে? খবর দেখে তারিফ ফারিস্তার দিকে তাকালো। ফারিস্তা বলল, এইরকম ভাবে শুধু মারিদ জিনরাই মানুষকে মারতে পারে, কিন্তু আমি রানী হওয়ার পর মানুষ হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছিলাম। তাহলে এগুলো কে করলো? তালিফ বলল, একসাথে 30 জন মানুষের শরীর, নিশ্চয়ই এটা সে খাওয়ার জন্য করেনি, এগুলো দিয়ে সে অন্য কিছু করার পরিকল্পনা করছে। ফারিস্তা বলল, ঠিক বলেছ, আমাকে এখনই ফিরে যেতে হবে। মারিদ রাজ্যে কেউ আমাকে অগোচরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তাকে খুঁজে বের করতে হবে। জিজা বলল, মা আমিও যাব তোমার সাথে, পাইথন নামের শয়তানটা তোমার ক্ষতি করতে পারে। ফারিস্তা জিজার কপালে চুমু খেয়ে বলল, না মামুনি, তুমি তোমার বাবার সাথে থাকবে, তাকে রক্ষা করবে। তারা আমার ক্ষতি করতে না পারলেও তোমার বাবার ক্ষতি করে তোমাকে দুর্বল করে দিতে চাইবে, আর আমার বিশ্বাস তুমি তোমার বাবাকে কোনো ক্ষতি হতে দিবে না। জিজা ফারিস্তার হাতে হাত রেখে বলল, বাবার সামনে আমি পাহাড় হয়ে থাকবো মা। ফারিস্তা সুন্দর করে একটা হাসি দিয়ে তালিফকে বলল, জিজার খেয়াল রেখো। তালিফ বলল, তুমি এদিকটা নিয়ে কোনো চিন্তা করো না, বিজয়ী বেশে ফিরে আসো। আমি জানি তুমি সব ষড়যন্ত্রের মূল উপড়ে ফেলবে। দৃশ্য চলে গেল ঘুল রাজ্যে। পাইথন এখনো সেই পাহাড়ের চূড়ায় বসে আছে। এখান থেকে পুরো ঘুল রাজ্য দেখা যায়। পাইথন ভাবছে, এখন সে কি করবে? বাবার হত্যার প্রতিশোধ নিতে হলে তাড়াহুড়ো করা যাবে না, রাগের বশে কিছু করার চেষ্টা করলে হিতে বিপরীত হয়ে যাবে। রাজা দিমিত্রিকে মেরে ফেললে ঘুল জিনরা আমাকে ছেড়ে দিবে না, তাই আগে ঘুল জিনদের মাঝে রাজার প্রতি বিদ্বেষ ছড়িয়ে দিতে হবে, তারপর নিজ হাতে তাকে হত্যা করব। এর মাঝে পেছনে কারো উপস্থিতি টের পেয়ে পাইথন তার কোমরে গুজে রাখা ছুরিটা বের করে সোজা তার গলায় ধরলো। এটা ছিল এক ঘুল সৈন্য। সে আতঙ্কিত হয়ে বলল, পাইথন কি করছো তুমি? আমি ঘুল সৈন্য। পাইথন ঝাঁঝালো কণ্ঠে বলল, এখানে কেন এসেছো? সৈন্য বলল, রাজা দিমিত্রি তোমাকে ডেকে পাঠিয়েছে, সেই খবর দিতেই এসেছি। পাইথন রাজা দিমিত্রির নামটা শুনে ক্ষিপ্ত হয়ে এক টানে ছুরি দিয়ে তার গলা কেটে ফেললো, আর চিৎকার করে বলল, ঠিক এইভাবে আমি দিমিত্রির গলা কেটে ফেলবো, ঠিক এইভাবে। পাইথন নিজের ক্রোধ ঠান্ডা করে রাজার দরবারে গিয়ে হাজির হলো। রাজা দিমিত্রি দেখেই হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরলো পাইথন। রাজা দিমিত্রি বলল, পাইথন যুদ্ধের প্রস্তুতি কতদূর আগালো? পাইথন নিজের ছুরিটা বের করে হিংস্র বাঘের মতো রাজা দিমিত্রির উপর ঝাঁপিয়ে পড়ে একের পর এক ঘা করতে লাগলো, ঠিক এই যেভাবে রাজা দিমিত্রি তার বাবাকে মেরেছিল। পাইথনের চেহারা রাজার কালো রক্তের ছিটায় ভরে গেল। রাজার টুকরো টুকরো হয়ে যাওয়া শরীরটা এখনো কাঁপছে। পাইথন ধ্যান ভাঙলো রাজা দিমিত্রির ডাকে। পাইথন, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। পাইথন এগুলো নিজের মনে ভাবছিল। যার ডাকে পাইথন থতমত খেয়ে বলল, হ্যাঁ রাজা দিমিত্রি, যুদ্ধের প্রস্তুতি খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। সৈন্যরা অধীর আগ্রহ অপেক্ষা করছে মারিদ জিনদের কচুকাটা করার জন্য। রাজা দিমিত্রি সিংহাসন থেকে উঠে পাইথনের সামনে এসে তার কাঁধে হাত রেখে বলল, তুমি তোমার বাবার মতো একজন বীর যোদ্ধা। তোমার বাবা ছিল একজন হার নামানো সৈনিক, মৃত্যুর কাছে গিয়েও তবুও শত্রুর সামনে মাথা নত করেনি। পাইথন দাঁতে দাঁত চেপে ধরে বলল, সবই আপনার কৃপা রাজা দিমিত্রি, আমি আপনার কাছে ঋণী, এই ঋণ শোধ না করে আমি মরবো না। রাজা দিমিত্রি বলল, তোমাকে আজ অন্যরকম লাগছে পাইথন, তোমার মাঝে সেই হিংস্র ভাবটা আমি দেখতে পাচ্ছি না। ঠিক কি হয়েছে বলো আমাকে, আর তোমার হাতে কি হয়েছে? পাইথন নিজের হাতের দিকে তাকিয়ে বলল, তেমন কিছু না, প্রশিক্ষণের সময় ব্যথা পেয়েছি, আর আমি ঠিক আছি রাজা। যুদ্ধের প্রস্তুতি নিয়ে শুধু একটু ক্লান্ত। রাজা দিমিত্রি বলল, ঠিক আছে যাও, আর রানী ফারিস্তার সাথে আমি যুদ্ধের আগে কথা বলতে চাই, তবে খবর পাঠাও তাকে। পাইথন বলল, রানী ফারিস্তা একবার যেটা বলে সেটাই করে, তার সিদ্ধান্তে কখনো পরিবর্তন আসে না। রাজা দিমিত্রি বলল, তাহলে এমন কাউকে খুঁজো যে রানী ফারিস্তার বিশ্বস্ত কিন্তু ক্ষমতা লোভী। আমরা তাকে এমন জায়গা থেকে আঘাত করব যা সে কল্পনাও করতে পারবে না। পাইথনের মনে পড়ে গেল তাইবার কথা, কিন্তু রাজাকে সেটা জানালো না। পাইথন বলল, আমরা চাইলেও সেই সরাসরি আক্রমণ করতে পারি আমাদের হিংস্র সৈন্য নিয়ে, ফারিস্তার বাবার শক্তি নেই ঠেকানোর। তাহলে আমরা সেটা না করে অন্য উপায় খুঁজছি কেন? দিমিত্রি বলল, কারণ হিংস্র সৈন্যরা বেপরোয়া, তারা পুরো মারিদ রাজ্য ধ্বংস করে ফেলবে, সাথে লিজিব কাছও ধ্বংস হয়ে যাবে। তাহলে এই যুদ্ধের ফলাফল কি হবে? আমরা কিছুই পাবো না। এই যুদ্ধে আমি হিংস্র সৈন্য ব্যবহার করব না। পাইথন বলল, ঠিক আছে, আপনি যেমনটা বলবেন, শত্রুর মনে জায়গা করে নিব, তারপর তার কলিজা ছিঁড়ে ফেলবো। এই বলে পাইথন বের হয়ে গেল। রাজা দিমিত্রি পাইথনের শেষ কথাটা শুনে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। দৃশ্য চলে গেল মারিদ রাজ্যে।
তাইবা ৩০টা শরীর নিয়ে সেই জঙ্গলে ডাইনির কাছে পৌঁছে গিয়েছে। ডাইনি তার ঝুপড়ি থেকে বের হয়ে এসে ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, তুই তো খুব ভয়ানক রে, প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সোনালী ঘর পার হয়ে এগুলো নিয়ে এসেছিস, তুই তোর লক্ষ্যে পৌঁছে যাবি খুব তাড়াতাড়ি। তাইবা বলল, মনে যেন থাকে এই ৩০টা শরীর ব্যবহার করে কিভাবে সেই তরবারিকে এমন শক্তিশালী করা যায়। ডাইনি বলল, এত শক্তিশালী তরবারি দিয়ে তুই কি করবি? রানীকে মারার জন্য তো এত শক্তিশালী তরবারির দরকার নেই। তাইবা ডাইনির গলা চেপে ধরে গাছের সাথে লাগিয়ে বলল, তোমাকে যা বলেছি তা করো, আমি এই তরবারি দিয়ে কাকে হত্যা করবো সেটা আমার বিষয়। ডাইনি উদ্ভট ভাবে হাসতে হাসতে বলল, ভ্যামদের মারবি তাই না? তাইবা ডাইনিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, কাজ শুরু করে দাও। এদিকে রানী ফারিস্তা প্রাসাদে ফিরে জরুরি বৈঠক দেখেছে। সবাই সেখানে উপস্থিত হয়েছে। রানী ফারিস্তা সবার মুখের দিকে একবার করে তাকাচ্ছে। তাইবা বুঝতে পারলো ফারিস্তা পৃথিবী থেকে ওই ৩০ জন শরীরের গায়েব হওয়ার ব্যাপারটা জেনে এসেছে। তাই তাইবা নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। রানী ফারিস্তা বলে উঠলো, আজকে পৃথিবীতে গিয়েছিলে কে কে? ৩ জন রাজ সদস্য হাত উঠালো। তাইবা নিজেকে আড়াল করলো। ফারিস্তা তাদের ৩ জনকে বলল, পৃথিবীতে যাওয়ার কারণ ব্যাখ্যা করুন আমার কাছে। তারা এক এক করে পৃথিবীতে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে লাগলো। একজন জিন বলল, পৃথিবীতে থাকা মারিদ জিনদের খোঁজ নিতে গিয়েছিলাম। আরেকজন বলল, আপনার আদেশে এক ভণ্ড তান্ত্রিককে শায়েস্তা করতে গিয়েছিলাম, যে মানুষকে বিভ্রান্ত করে অর্থ উপার্জন করে। অন্যজন বলল, আমাকে আপনার বাবা ডেকে পাঠিয়েছিলেন মারিদ রাজ্যের খোঁজ খবর নিতে। ফারিস্তা সবার সাথে কথা শুনে কাউকেই তেমন সন্দেহ করলো না। হঠাৎ একজন বলে উঠলো, রানী ফারিস্তা, তাইবাও পৃথিবীতে গিয়েছিল, আমি তাকে সোনালী ঘরে ঢুকতে দেখেছি। এটা শুনে তাইবার চেহারায় রং উড়ে গেল। ফারিস্তা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাইবা? বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।